গল্পকরণে আপনারা শুনছেন বিশিষ্ট ব্লগার পিনাকি ভট্টাচার্যের ইতিহাসের উপর বই স্বাধীনতা উত্তর বাংলাদেশ। আজকে অষ্টম পর্ব। চোদ্দ অধ্যায়। প্রথম পরিচ্ছেদ, রক্ষী বাহিনী। 1। সৈয়দ আলী আহসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সাভারি বিশ্ববিদ্যালয় এলাকায় পশ্চিমাঞ্চলের কয়েক একর জমি রক্ষী বাহিনীদের জন্য সরকারিভাবে অধিগ্রহণ করা হয়েছে। সেখানে পানির কোনো ব্যবস্থা ছিল না। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের একটি সমঝোতা হয় যে প্রতিদিন সকালে 1 ঘন্টার জন্য, বিকেলে 1 ঘন্টার জন্য বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীর বাসস্থানের কাছে যে পানির ট্যাঙ্কটি আছে সেখান থেকে রক্ষী বাহিনীরা পানি পাবে। আতর্কিতে একদিন চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সঙ্গে রক্ষী বাহিনীর কয়েকজনের গোলযোগ বেঁধে এবং রক্ষী বাহিনীর লোকেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 জন চতুর্থ শ্রেণীর কর্মচারীকে বেঁধে নিয়ে যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির অফিসে তীব্র প্রতিবাদ জানায়। ভিসি অফিসের তড়িৎ হস্তক্ষেপে লোক 2 জন উদ্ধার পেল। সৈয়দ আলী আহসানের সাথে রক্ষী বাহিনীর 2 জন অফিসার সৌজন্য সাক্ষাতে এলেন। তারা উভয়েই সুদর্শন ও আকৃতি ও অবয়বে অবাঙ্গালি বলে সৈয়দ আলী আহসানের মনে হল। পরিচয় দেওয়ার পরে সৈয়দ আলী আহসান জানালেন যে তারা দুজনই ভারতীয়, একজন কুর্গের, অপরজন মহারাষ্ট্রের। 2। 6 ফেব্রুয়ারি 1974 রাত্রি ভোর না হতেই রক্ষী বাহিনীর ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম কমিউনিস্ট নেতা শান্তি সেনের স্ত্রী অরুণা সেনকে ঘুম থেকে তুলল। 1971 শান্তি সেন দেশের ভেতরে থেকেই পাক বাহিনীর বিরুদ্ধে এক বীরত্বপূর্ণ সংগ্রাম রচনা করেন। অরুণা সেনকে নিয়ে বাড়ির বাইরে এলে তিনি দেখলেন সেখানে তার পুত্রবধূ রিনাও রয়েছে। তাদের নিয়ে তারা প্রায় 2 মাইল দূরে ভেদরগঞ্জ রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে রওনা হল। রাস্তায় রিনার প্রতি তারা নানা অশ্লীল উক্তি করছিল। ক্যাম্পে পৌঁছে দেখলেন সেখানে প্রতিবেশী কলিমুদ্দি, মোস্তফা, গোবিন্দনাথ ও হরিপদ ঘোষ রয়েছে। চেহারা দেখে বোঝা গেল তাদের উপর গুরুতর দৈহিক নির্যাতন করা হয়েছে। বিশেষ করে কলিমুদ্দি ও মোস্তফাকেই বেশি অসুস্থ দেখা গেল। কলিমুদ্দি মোস্তফা 2 ভাই। এদের সংসারে আর কোনো সক্ষম ব্যক্তি নেই। অপরের জমি চাষ করে এরা কোনো মতো জীবিকা নির্বাহ করে। এদের রয়েছে স্ত্রী ও ছোট ছোট ছেলে মেয়ে। ক্যাম্পে আসতেই অনেকে রক্ষী বাহিনীর সদস্য এসে বন্দীদের ঘিরে দাঁড়ালো। শুরু হলো রিনার উপর অপমান বৃষ্টি। কেউ অশ্লীল মন্তব্য করে, কেউ চুল ধরে টানে, কেউ চর মারে, কেউ খোঁচা দেয়, এমনই সব বর্বরতা। বন্দীদের রোদের মধ্যে বসিয়ে রেখে তারা চলে গেল। সন্ধ্যায় তারা একটা কামরায় ঢুকল। অনেক রাত্রিতে রিনাকে তারা 2 তলায় নিয়ে গেল। কিছুক্ষণ পরে শোনা গেল রিনার হৃদয় বিদায়ী চিৎকার। প্রায় আধ ঘন্টা পর আর্তনাদ স্থিমিত হয়ে থেমে গেল। নিস্তব্ধ রাত্রির অন্ধকার ভেদ করে রিনাকে গভীর রাতে তারা এনে কামরায় ফেলে দিল। রিনার অর্ধচেতন দেহ বেতের আঘাতে ক্ষত বিক্ষত, রক্ত ঝরছে। রিনার জ্ঞান ফিরলে পানি চাইল। রিনা আস্তে আস্তে কথা বলতে পারল। রাত্রি তখন ভোর হয়ে এসেছে। রিনাকে নির্যাতনের সময় 2 তলায় ভেদরগঞ্জ ও ড্যামডোর আওয়ামী লীগ সম্পাদকরা এবং এই 2 স্থানের ক্যাম্প কমান্ডাররা উপস্থিত ছিল। তারা শান্তি সেন ও চঞ্চল কোথায় আছে তাদের ধরিয়ে দিতে বলে এবং অস্ত্র কোথায় আছে জিজ্ঞেস করা হয়। রিনা কিছুই জানে না বলায় তাকে এমন সব অশ্লীল কথা বলে যা কোনো সভ্য মানুষের পক্ষে বলা তো দূরের কথা, কল্পনা করাও সম্ভব নয়। কিছুক্ষণ জিজ্ঞাসা ও গালি দেবার পর ভেদরগঞ্জ ক্যাম্পের কমান্ডার ব্যাট নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাতারি এমনভাবে পিটাতে থাকে যে পরপর 3খানা ব্যাট ভেঙে যায়। আবার জিজ্ঞেস করে শান্তি সেন ও চঞ্চল কোথায়, অস্ত্র কোথায়। রিনার একই উত্তর। ক্ষিপ্ত হয়ে রিনাকে তারা সিলিংয়ের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় এবং 2 কমান্ডার দুদিক থেকে একসঙ্গে চাবুক চালাতে থাকে। মারার সময় রিনা বলেছিল, আমাকে এভাবে না মেরে একেবারে গুলি করে মেরে ফেলুন। জবাবে তারা বলে, সরকারের একটা গুলির দাম আছে, তোকে 7 দিন ধরে পিটিয়ে মেরে ফেলব। অল্প পরে রিনা অচেতন হয়ে যায়, কিন্তু তারা তার দেহের উপরে চাবুক চালাতে থাকে। জ্ঞান ফিরে এলে রিনা দেখে যে সে মেঝের উপর পড়ে আছে।
পানি চাইলে তাকে পানিও দেয়া হয়নি। কমরেড শান্তি সেনের স্ত্রী রক্ষী বাহিনীর কাছে আটক হওয়া ও নির্যাতন নিয়ে এরকম একটি লিখিত বিবৃতি দিয়েছিল। সেই সময় সেই বিবৃতি দারুণ চাঞ্চল্য সৃষ্টি করে। 3 1971 সালের 25শে মার্চ তারিখে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে যে পুলিশ বাহিনী পাক দখলকার বাহিনীর বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলে বীরত্বের ইতিহাস রচনা করেছিল, সেই পুলিশ বাহিনীর বড় অংশই মুক্তিযুদ্ধ শেষে স্বাধীন দেশে ফিরে আসায় আগের পেশায় থাকতে উৎসাহ বোধ করল না। 751 জন পুলিশ সদস্য স্বাধীনতার প্রথম প্রহরে লড়াইয়ের ময়দানে প্রাণ দিয়েছিলেন। এসব কারণে স্বাধীনতার পরে সুসংগঠিত একটি বাহিনী হিসেবে পুলিশকে দ্রুত পুনর্গঠিত করা যায়নি। কর্তব্য সম্পাদন কিংবা দেশের অভ্যন্তরে শান্তি রক্ষার জন্য উপযুক্ত অস্ত্রশস্ত্র তাদের হাতে ছিল না। এদিকে দলীয় ক্যাডার ও দুর্বৃত্ত কিংবা বিপদগামী মুক্তিযোদ্ধারা যে সমস্ত অস্ত্রশস্ত্র ব্যবহার করত সেগুলো ছিল পুলিশের অস্ত্রের চেয়ে অনেক উন্নত মানের। স্বাধীনতার পরপর বাংলাদেশ ও ভারতের সীমান্ত চোরাচালানের মুক্তাঞ্চলে পরিণত হয়েছিল এবং প্রকাশ্য দিবালোকে চোরাচালান ছিল স্বাভাবিক ঘটনা। সে পরিস্থিতিতে দুর্বল বেসামরিক প্রশাসনের জন্য সেনাবাহিনীর সাহায্যের দরকার ছিল, কিন্তু সেনাবাহিনীকে বেসামরিক কাজে বেসামরিক কর্তৃপক্ষকে সাহায্য করার জন্য আমন্ত্রণ জানাতে আওয়ামী লীগ সরকার আগ্রহী ছিল না। কারণ যুদ্ধকালীন পাকিস্তানি সেনাবাহিনীর বর্বর আচরণের অভিজ্ঞতা ও আওয়ামী লীগের দীর্ঘ সময় ধরে লালিত বিশ্বাসে তারা মনে করত প্রাতিষ্ঠানিক কোনো সেনাবাহিনী ছাড়াই দেশ চালানো সম্ভব। পাকিস্তান আমলে বিপুল সম্পদ সামরিক বাহিনীর জন্য বরাদ্দ হতে দেখে আওয়ামী লীগ মনে করেছিল যে বড় একটা সামরিক বাহিনী লালন করা বাংলাদেশের মতো ক্ষুদ্র ও দরিদ্র একটি দেশের পক্ষে সম্ভব হবে না। এছাড়া তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে সামরিক অভ্যুত্থানের নিয়মিত ঘটনা দেখে আওয়ামী লীগ নেতারা সামরিক বাহিনীর মতো একটা সুসংগঠিত প্রতিষ্ঠানকে ক্ষমতাসীনদের জন্য একটা হুমকি হিসেবে মনে করতেন। এদিকে ভারতের দৃষ্টিভঙ্গিও ছিল বাংলাদেশের বড় আধুনিক সামরিক বাহিনী প্রতিষ্ঠার বিরুদ্ধে। ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে নিশ্চয়তা দেওয়া হয়েছিল যে বাংলাদেশের উপর কোনো আগ্রাসনের সময়ে ভারতের সক্রিয় সাহায্য পাবে। ভারতের পক্ষ থেকে যুক্তি প্রদর্শন করে প্রায় বলা হতো যে বাংলাদেশের গোটা সম্পদ জাতীয় পুনর্গঠনের জন্য ব্যয় করা উচিত। নতুন সরকারের সামরিক বাহিনী সম্পর্কে এমন বিবেচনা ও ভারতীয় ইচ্ছার সমীকরণে রাজনৈতিক নিয়ন্ত্রণাধীন একটি আধা সামরিক বাহিনী গড়ে তোলার সিদ্ধান্ত হয়। মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে বোঝানো হয়েছিল যে স্বাধীনতার পরপর শান্তি রক্ষার কাজটা খুবই চ্যালেঞ্জিং হতে পারে। এই শান্তি রক্ষার সমস্যার কথা বিবেচনা রেখে ভারতীয় উপদেষ্টার পরামর্শ অনুযায়ী রক্ষী বাহিনী জাতীয় একটা আধা সামরিক বাহিনী গঠনের মূল ধারণাটি কলকাতায় প্রবাসী সরকারের চিন্তায় স্থান করে নিয়েছিল। এই আধা সামরিক বাহিনীর লক্ষ্য হবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশকে সক্রিয়ভাবে সাহায্য করা এবং প্রয়োজন বোধে সেনাবাহিনীকে সাহায্য করা, কিন্তু এই বাহিনী থাকবে পুরোপুরিভাবে রাজনৈতিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে। এই বাহিনীর উদ্দেশ্য এবং কার্যাবলী সম্পর্কে আইনে বলা হয়ে থাকে যে সুনির্দিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন বোধে এই বাহিনীকে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার কাজে বেসামরিক কর্তৃপক্ষকে সাহায্য করার জন্য নিয়োগ করতে পারবে। ভারতীয় উপদেষ্টা ও সামরিক পরামর্শকদের প্রত্যক্ষ সহযোগিতায় সমস্ত প্রস্তুতি শেষ হবার সঙ্গে সঙ্গেই 1972 সালের 7 মার্চ জাতীয় রক্ষী বাহিনীর আদেশ প্রণয়ন করা হয় এবং 1 ফেব্রুয়ারি থেকে তা কার্যকর বলে গণ্য করার নির্দেশ দেওয়া হয়। ভারতীয় সামরিক বাহিনী যেদিন বাংলাদেশ থেকে চলে যায় সেদিন থেকেই রক্ষী বাহিনী মোতায়েন করা হয়। একটি আইন প্রয়োগকারী সংস্থা বা একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য যা কিছু প্রয়োজন তেমন আইনগত কাঠামো রক্ষী বাহিনীর আদেশে ছিল না। এটা খুবই কৌতূহল উদ্দীপক যে আইন প্রণয়নের আগেই রক্ষী বাহিনী তার কাজ শুরু করে দেয়। পরবর্তীকালে আদেশ জারির মাধ্যমে কেবলমাত্র এদের কর্মতৎপরতাকে পেছনের তারিখ থেকে আইনগত ভিত্তি প্রদান করা হয়। রক্ষী বাহিনী প্রধানত যে সমস্ত দায়িত্ব পালন করেছে তা হল বেআইনি অস্ত্র উদ্ধার, সীমান্তে চোরাচালান রোধ, পণ্যের অবৈধ গুদামজাতকরণ ও কালোবাজারি বন্ধ এবং চূড়ান্তভাবে সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ নিশ্চিত করা।
4. রক্ষী বাহিনী নামটা অবশ্য প্রথমে ছিল না। এই বাহিনীর জন্য প্রথমে নাম ভাবা হয়েছিল ন্যাশনাল সিকিউরিটি ফোর্স, ন্যাশনাল গার্ড, আর্ম পুলিশ ইত্যাদি। বাহিনীদের সদস্যের কাছ থেকে সুপারিশ আসে যেন নামটা বাংলায় হয়। শেষ পর্যন্ত সরকারও বাংলার নামকরণের সিদ্ধান্ত নেয়। অনেক আলোচনার পর নতুন বাহিনীর নাম ঠিক করা হয় জাতীয় রক্ষী বাহিনী, JRB। এই বাহিনীর প্রায় সকলেই ছিল মুক্তিযোদ্ধা। একটা বড় অংশ ছিল মুজিব বাহিনীর, বাকিরা কাদেরিয়া বাহিনীর সদস্য। রক্ষী বাহিনী গড়ে উঠেছিল একই সঙ্গে সরকার প্রধানের এমন এক নিজস্ব প্রহরী দল হিসেবে, যাদের কার্যক্রম ছিল ঝড়ো পুলিশের মতো এবং তৈরি হচ্ছিল বিকল্প সেনাবাহিনীর আদলে। 1972 সাল থেকে 1975 সাল পর্যন্ত প্রশিক্ষণের মাধ্যমে রক্ষী বাহিনী গড়ে তোলার দায়িত্ব যখন ভারতীয়দের হাতে, তখন বাংলাদেশ সামরিক বাহিনী, বিডিআর ও পুলিশ বাহিনী পুনর্গঠনের কাজটি দেশের নিজস্ব ব্যবস্থাপনাতেই হচ্ছিল। এই বৈপরীত্য ছিল বিস্ময়কর এবং প্রশ্নবোধক। আরও বিস্ময়কর ছিল পরিকল্পিতভাবেই রক্ষী বাহিনীকে রাখা হয়েছিল প্রধানমন্ত্রীর অধীনে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নয়। এই বাহিনীর পোশাক রাখা হয় ভারতীয় সেনাবাহিনীর মতো। আবার রক্ষী বাহিনীর মহাপরিচালক কর্নেল নুরুজ্জামান বাকশালের কেন্দ্রীয় কমিটির 112 নম্বর সদস্য ছিল। ভারতীয় সেনাবাহিনীর আদলে পোশাকের ব্যাখ্যা হিসেবে রক্ষী বাহিনীর উপপ্রধান জানান, বাহিনীর জন্য প্রথম পোশাকের চালান আসে ভারত থেকে। 2 ধরনের পোশাক পাঠায় ভারত, একটা খাকি পোশাক আর একটা জলপাই রঙের পোশাক। পাকিস্তানি সেনাবাহিনীর পোশাক যেহেতু খাকি রঙের ছিল, তাই কেউ এই পোশাক নেয়নি। জলপাই রঙের পোশাকেই রক্ষীরা বেছে নেয়। পরবর্তী সময়ে এই পোশাকেই রক্ষী বাহিনীর পোশাক হিসেবে গৃহীত হয়। অনেকেই মনে করত যেহেতু ভারতীয় সেনারা এই পোশাক ব্যবহার করে, তাই এই বাহিনীর পোশাকে ভারতীয় সেনার অনুপ্রবেশ ঘটবে। রক্ষী বাহিনীর তরফ থেকে আরও যুক্তি ছিল, আমাদের প্রতিবেশী মিয়ানমারের সেনাবাহিনীও সামরিক পোশাক হিসেবে জলপাই রঙের কাপড় ব্যবহার করে। আবার কোনো কোনো মহল বলতো, রক্ষী বাহিনীর সদস্যদের বেশিরভাগই ভারতীয়, কারণ রক্ষী বাহিনীর সদস্যদের মতো কালো মানুষ বাংলাদেশে নেই। তবে রক্ষী বাহিনীর পোশাক থেকে জলপাই রং পরিবর্তন করার সিদ্ধান্ত ঘোষিত হয়েছিল। রক্ষী বাহিনীর দ্বিতীয় ব্যাচের সদস্যদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজের সময় সরকার স্পষ্টতভাবেই ঘোষণা করেছিল যে পোশাকের রং যতদূর সম্ভব তাড়াতাড়ি পরিবর্তন করা হবে। দ্বিতীয় ব্যাচের কুচকাওয়াজ উপলক্ষে সুভিনিয়রে এর উল্লেখ ছিল। বাহিনীর চতুর্থ ব্যাচের সদস্যদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে প্রকাশিত সুভিনিয়রেও স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে রক্ষী বাহিনীর পোশাকের রং হবে ধূসর নীল। 1975-এর রক্ষী বাহিনী বিলুপ্ত হয়েছিল, অথচ কোনো অজানা কারণে তার জলপাই রঙের পোশাক পরিবর্তিত হয়নি। মুজিব বাহিনীর প্রধান প্রশিক্ষক জেনারেল ওবানের পরামর্শ ও সহায়তায় রক্ষী বাহিনী গঠিত হয় বলে জেনারেল ওবান দাবি করেছিলেন। এমনকি তিনি এটাও দাবি করেছিলেন যে রক্ষী বাহিনীর অফিসারদের ভারতে নিয়ে প্রশিক্ষণ ও সরঞ্জাম দেবার বিষয়ে তিনি ভারত সরকারকে রাজি করিয়েছিলেন। ভারতীয় প্রধানমন্ত্রীর তৎকালীন মুখ্য সচিব পরমেশ্বর নারায়ণ হাকসারের মাধ্যমে রক্ষী বাহিনীর প্রধানতম প্রশিক্ষক হিসেবে জেনারেল ওবানের নিযুক্তি ঘটেছিল, যদিও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ওবানের পদমর্যাদা ছিল প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উপদেষ্টা। রক্ষী বাহিনীর অন্যান্য প্রশিক্ষক হিসেবেও এক বিশেষ চিন্তা ও রাজনৈতিক মতাদর্শের মানুষ নিয়োগ দেওয়া হয়েছিল। মুক্তিযুদ্ধ চলাকালে ভারতীয় শিবিরে মুজিব বাহিনীর প্রশিক্ষকদের মধ্যে যারা সমাজতন্ত্র বিরোধী মনোভাবাপন্ন ছিলেন বলে দেখা যায়, তাদেরই বাছাই করে রক্ষী বাহিনীর প্রশিক্ষক করা হয়। প্রশিক্ষণের ক্ষেত্রে একটা অদ্ভুত ব্যাপার ছিল। এর অফিসারদের এবং ক্ষেত্র বিশেষে সুবেদারদেরও প্রশিক্ষণ দেওয়া হতো ভারতে এবং সৈনিকদের প্রশিক্ষণ দেওয়া হতো ঢাকার সাভারে। রক্ষী বাহিনীতে লোক নিয়োগে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছিল। কয়েকটি বিশেষ জেলা ছাড়া অন্য এলাকার লোকদের রক্ষী বাহিনীতে নেওয়া হতো না। বিশেষ করে টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনীর জন্য রক্ষী বাহিনীর দ্বার উন্মুক্ত ছিল। রক্ষী বাহিনীর সাফল্য বর্ণনা করার সময়ও এই বাহিনীর আক্রমণের লক্ষ্য সম্পর্কে ধারণা করা যায় না। রক্ষী বাহিনীর সাবেক এক শীর্ষ কর্মকর্তা কাজের সাফল্য বর্ণনা করতে গিয়ে বলেছেন,
রক্ষী বাহিনীর অভিযানের ফলে দেশের সন্ত্রাসী দলগুলো, বিশেষ করে নকশাল বাহিনী, সর্বহারা, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, সাম্যবাদী দল ও জাসদের গণবাহিনীর তৎপরতা অনেকটা নিস্তেজ হয়ে পড়ে। অর্থাৎ মূলত বামপন্থীদের বিরুদ্ধেই রক্ষী বাহিনীর অভিযান পরিচালিত হয়েছিল। এই বাহিনীর গঠনের সময় বলা হয়েছিল, দক্ষ মুক্তিযোদ্ধাদের দেশের কাজে পুনর্বাসনের লক্ষ্যে রক্ষী বাহিনী সৃষ্টি, অথচ পরিচালকদের মধ্যে মাত্র 2 জনকে নেওয়া হয় মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে। আনোয়ারুল উল আলম শহীদকে নেওয়া হয় কাদেরিয়া বাহিনীর থেকে এবং সারোয়ার হোসেন ছিলেন মুজিব বাহিনীর মাদারীপুর অঞ্চলের একজন কমান্ডার। বাকি গুরুত্বপূর্ণ পরিচালক অধিকাংশই ছিল পাকিস্তানের প্রত্যাগত সামরিক অফিসার। 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার গোষ্ঠী থেকে কর্নেল নুরুজ্জামান ব্যতীত কারোরই ঠাঁই হয়নি রক্ষী বাহিনীর সর্বোচ্চ পরিসরে। তবে এটা ঠিক যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পদস্থ সেনা কর্মকর্তা ছিলেন সর্বসাকল্যে 18 থেকে 19 জন। স্বাধীনতার আগে একজন ছাড়া তারা সবাই মেজর ছিলেন। কিছু সংখ্যক সেনা কর্মকর্তাকে তখন নবগঠিত বাংলাদেশ রাইফেলসে নিয়োগ দিতে হয়। ফলে রক্ষী বাহিনীতে ANM নুরুজ্জামান ছাড়া আর কোনো সেনা কর্মকর্তাকে নিয়োগ দিতে প্রধান সেনাপতি AGM ওসমানী রাজি ছিলেন না। 5. রক্ষী বাহিনীর কাজ শুরু করল। কাজ শুরুর পরেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে রক্ষী বাহিনীর পক্ষপাতমূলক আচরণ সকলের নজরে আসতে থাকে। তাছাড়া সামরিক বাহিনীকে বঞ্চিত করে রক্ষী বাহিনীকে সরকার উন্নত বেতন, খোরাক, পোশাক পরিচ্ছদ ইত্যাদি সুযোগ সুবিধা দিচ্ছে বলে প্রচারণা শুরু হয়। সামরিক বাহিনীতে মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধাদের মধ্যে মানসিক দূরত্ব থাকলেও রক্ষী বাহিনীর কার্যকলাপের বিরুদ্ধে সকলেরই একমত পোষণ করতে থাকেন। সকল সদস্যদের দৃঢ় বিশ্বাস ছিল রক্ষী বাহিনীর বাজেট প্রতিরক্ষা বাজেট থেকে অনেক বেশি এবং রক্ষী বাহিনীর রসদ থেকে শুরু করে সকল সরঞ্জামের সুবিধা অন্যান্য বাহিনীর চেয়ে ভালো ছিল বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হতো। যদিও রক্ষী বাহিনীর সদস্যদের বেতনের স্কেল এবং খাবার ও পোশাকের সুবিধা ছিল পুলিশের মতো, যা ছিল সেনাবাহিনীর চেয়ে অনেক কম। 1973 থেকে 74 অর্থ বছরে রক্ষী বাহিনীর বাজেট ছিল সর্বসাকল্যে 9 কোটি টাকা এবং সেই সময় সেনাবাহিনীর বাজেট ছিল 92 কোটি টাকা, যা আবার বাড়িয়ে 122 কোটি টাকা করা হয়েছিল। 1975 সালের 15 আগস্টে মর্মান্তিক ঘটনার পর রক্ষী বাহিনীকে তার সমস্ত অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ সহ যখন সেনাবাহিনীতে আয়ত্তকরণ করা হয়, তখন কি দেখা গেল? রক্ষী বাহিনীর হাতে তেমন কোনো অস্ত্রশস্ত্র আর গোলাবারুদই নেই। অস্ত্রের মধ্যে ছিল SMG, অত্যাধুনিক রাইফেল, LMG ও কয়েকটা মর্টার। রক্ষী বাহিনীর সদ্য স্বাধীন বাংলাদেশে এক বিশেষ রাজনৈতিক বাহিনী হিসেবে অবর্ণনীয় ত্রাসের রাজত্ব কায়েম করে। তারা গুম, গ্রেফতার, নির্যাতনের এমন সব রেকর্ড তৈরি করে যা আগের সমস্ত নজিরকে ছাড়িয়ে যায়। 1975-এ রক্ষী বাহিনী বিলুপ্ত হবার পর ঝিনাইদহের কালীগঞ্জে রক্ষী বাহিনীর একটা ক্যাম্প উঠে গেলে সেখানে গণকবর আবিষ্কার হয়। সেখানে 7টি নরকঙ্কাল পাওয়া যায়। অনুমান করা যায় এই হতভাগ্যরা রক্ষী বাহিনীর হাতে নিহত হয়েছিল। বিশিষ্ট বামপন্থী রাজনৈতিক ও বুদ্ধিজীবী হায়দার আকবর খান রনু রক্ষী বাহিনীর হাতে 10,000-এরও বেশি কমিউনিস্ট, বামপন্থী কর্মী সমর্থক ও সাধারণ মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছেন। 1974 সালের 25 জানুয়ারি দৈনিক গণকণ্ঠেতে প্রকাশিত জাতীয় সংসদের প্রশ্নোত্তরের বিবরণে দেখা যায়, কেবল 1973 সালে রক্ষী বাহিনীর 4,196 ব্যক্তিকে আটক করেছিল। কালীগঞ্জে রক্ষী বাহিনীর 2টি ক্যাম্প ছিল, একটি কালীগঞ্জ বাজারে, অপরটি ছিল গাজীরহাটে, কালান বাজার নামে পরিচিত। আর ওগুলো নিয়ন্ত্রিত হতো পার্শ্ববর্তী ঝিনাইদহের নারিকেলবাড়িয়া থেকে। সেখানে ছিল রক্ষী বাহিনীর বড় একটা ক্যাম্প। কালার বাজারে রক্ষী বাহিনী গণকবরস্থান গড়ে তুলেছিল। এখানে 20 থেকে 25 গ্রামের মানুষকে একত্রিত করে শুয়ে পড়তে অর্ডার দেওয়া হতো। তারপর সেসব মানুষের উপর দিয়ে মার্চ করে যেত রক্ষী বাহিনীর সদস্যরা। নকশালদের প্রতি সহানুভূতি থাকার দায়ে এই শাস্তি দেয়া হতো গ্রামবাসীদের। রক্ষী বাহিনী অনেক তুচ্ছ ঘটনায় ক্ষমতার অপব্যবহার করে
জনরোষ বয়ে এনেছিল। যেমন 1973 সালে 29 জুন চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি একটি বাস এই বাহিনীর একটি লরিকে ওভারটেক করলে রক্ষী বাহিনীর সদস্যরা ওই গাড়ি ঘেরাও করে তাতে গুলি বর্ষণ করে। এতে একজন শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়, আহত হয় অনেকে। সারা গ্রাম ঘেরাও করে এই বাহিনী অস্ত্র, দুষ্কৃতিকারী এবং রাজনৈতিক প্রতিপক্ষ অনুসন্ধান করতে শুরু করে এবং এক পর্যায়ে কথিত ভুয়া রেশন কার্ড উদ্ধার করতে থাকে। এই প্রক্রিয়ায় তারা বেপরোয়াভাবে হত্যা, লুণ্ঠন, এমনকি ধর্ষণও করতে থাকে। তারা যে কোনো বাড়িতে প্রবেশ করতে পারত, যে কাউকে গ্রেফতার করতে পারত। দেশের গোটা গ্রামাঞ্চলে শিবির স্থাপন করে তারা নারী, শিশু নির্বিশেষে যে কাউকে আটক রাখতে পারত। প্রতিটি অপারেশনের পর তারা জনগণ থেকে আরো বিচ্ছিন্ন হয়ে পড়তে থাকে। জনগণের মধ্যে রক্ষী বাহিনী সম্পর্কে ভীতি ক্রমাগত বাড়তে থাকে এবং জনমনে ক্রমশ ঘৃণাবোধ সঞ্চারিত হয়। কোনো আদালতে রক্ষী বাহিনীর তৎপরতাকে চ্যালেঞ্জ করা ছিল দুঃসাধ্য। এর প্রধান কারণ, সেনাবাহিনী, পুলিশ কিংবা এই ধরনের সংস্থার মতো নিয়মের নিগ্রে তারা আবদ্ধ ছিল না। রক্ষী বাহিনীর যে কোনো সদস্য বা অফিসার বিনা ওয়ারেন্ট, কেবলমাত্র সন্দেহবশত আইনের পরিপন্থী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে যে কোনো ব্যক্তিকে গ্রেফতার, যে কোনো ব্যক্তি, স্থান, যানবাহন, নৌযান ইত্যাদি তল্লাশি এবং আইন শৃঙ্খলা বিরোধী কাজে ব্যবহৃত হচ্ছে শুধুমাত্র এমন সন্দেহে যে কোনো বাজারে বাজেয়াপ্ত করতে পারত। উপরন্তু রক্ষী বাহিনীর সদস্যদের নজিরবিহীন ইনডেমনিটি বা দায়মুক্তি দেওয়া হয়েছিল, যার অর্থ সদস্যরা এদের যে কোনো কাজ সরল বিশ্বাসে করেছেন বলে গণ্য করা হবে এবং এ নিয়ে তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের, অভিযোগ পেশ কিংবা আইনগত কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। যখন তারা মফস্বল এলাকায় গিয়ে নিজেদের শিবির স্থাপন করত নিজেদের কর্তৃত্ব জাহিরের জন্য, তখন জেলা প্রশাসক কিংবা অন্যান্য কর্তৃপক্ষের কাছে আগমনী রিপোর্ট দেওয়ার প্রয়োজন মনে করত না। আদালতের কাছে প্রশ্নোত্তর পর্যায়ে রক্ষী বাহিনীর অফিসাররা স্বীকার করেছেন যে তাদের কোনো কার্যবিধি, আচরণ কিংবা আচরণবিধি ছিল না। নিজেদেরকে কার্যক্রমের কোনো বিবরণী কিংবা কাগজপত্র বা দলিল তারা সংরক্ষণ করতেন না। কোনো গ্রেফতার কিংবা তল্লাশির রেকর্ডও তারা রাখতেন না। তাহলে তারা কিভাবে কাজটা করছেন? আদালতে এমন প্রশ্নের জবাবে রক্ষী বাহিনীর একজন সিনিয়র ডেপুটি লিডার হাফিজউদ্দিন উদ্ধতভাবে জবাব দিয়েছিলেন, আমরা যেভাবে কাজ ভালো মনে করি সেভাবেই করি। প্রশ্নোত্তর পর্যায়ে হাফিজউদ্দিন জানিয়েছিলেন, অস্ত্রশস্ত্র বা গোলাবারুদের হিসাবের জন্য কোনো রেজিস্টারও তাদের ছিল না। নিজেদের এরা অপরাজয় শক্তি মনে করত। বেআইনি অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনাকালে তারা যেখানে খুশি সেখানে শিবির স্থাপন করত। সন্দেহভাজন লোকদের ধরে শিবিরে নিয়ে আসত, স্বীকারোক্তি আদায়ের জন্য যে কোনো রকম নির্যাতনের পন্থা অবলম্বন করত। কোনো রসিদ না দিয়ে তল্লাশিকালে তারা জনগণের সম্পত্তি জব্দ করার নামে হরণ করত। ঘরে ঘরে ঢুকে লুট করত ঘড়ি, ট্রানজিস্টর বা রেডিও সহ অন্যান্য মূল্যবান সামগ্রী। প্রাণের ভয়ে কেউ তাদের আচরণের প্রতিবাদ করার সাহস পেত না। এমন খবরও পাওয়া যায় যে বাজারে গিয়ে দোকানে দোকানে ঘুরে তারা টাকা সংগ্রহ করত। গৃহস্থের ঘরে গিয়ে নিয়ে আসত হাঁস মুরগি। কোনো লোক তাদের কাজকর্মের বিরোধিতা করলে তাকে গুলি করে হত্যা করে তার লাশ নদীতে নিক্ষেপ করত। সরকারের বিরোধী যে কাউকে তারা দেশবিরোধী বলে সাব্যস্ত করত এবং এভাবে অসংখ্য লোককে হত্যা করেছে তারা। ফলে দুর্ভাগ্যজনকভাবে সরকারের একটা ফ্যাসিস্ট বাহিনী হিসেবেই রক্ষী বাহিনী তার পরিচিতি অর্জন করে। মুজিব সরকারের পরিকল্পনা ছিল বাকশালের প্রত্যেক জেলা গভর্নরের অধীনে রক্ষী বাহিনীর একটি করে ইউনিট মোতায়েন করা। ফলে দ্রুত এই বাহিনীর বিকাশ ঘটানো হচ্ছিল। 15 আগস্টের সামরিক অভ্যুত্থানের পূর্ব মুহূর্তেও জেলা গভর্নররা প্রশিক্ষণরত ছিলেন এবং 14 আগস্টের বিকেলেও এই গভর্নরদের প্রশিক্ষণ দিচ্ছিলেন রক্ষী বাহিনীর একজন কর্মকর্তা। 1975 সালের 6 অক্টোবর খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বাধীন সরকারের এক অর্ডিন্যান্সের মাধ্যমে রক্ষী বাহিনীকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়। এ সংক্রান্ত গ্যাজেট প্রকাশিত হয় 9 অক্টোবর। এই নির্দেশনায় রক্ষী বাহিনীর যাবতীয় অস্ত্রশস্ত্র, ব্যাংক ব্যালেন্স, যানবাহন ইত্যাদি সেনাবাহিনীর অথবা অন্যান্য প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করার ঘোষণা দেয়া হয়। এ প্রতিক্রিয়ায় ঢাকার সাভার, চট্টগ্রামের ভাটিয়ারী, খুলনার গিলতলা, সিলেটের বটেশ্বর ইত্যাদি স্থানে বিপুল ভূসম্পদের মালিকানা লাভ ছাড়াও
সেনাবাহিনীতে রক্ষী বাহিনীর আত্মীকরণ বাংলাদেশের সেনা আমলতন্ত্র বিস্তার করার এক উপলক্ষ হয়েছিল। সেনাবাহিনীতে রক্ষী বাহিনীর আত্মীকরণ শুরু হয় 1975-এর 12 অক্টোবর। খুব ধীরে এই আত্মীকরণ সম্পন্ন হয়েছিল। অফিসারদের স্বল্পমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে আত্মীকরণ করা হয়। পুরো পদক্ষেপটি আইনগতভাবে সঠিক ধারায় এগোলেও প্রশাসনিকভাবে ছিল অভিনব ও বিস্ময়কর। তারা এমন একটি বাহিনীকে দেশের সুশৃঙ্খল বাহিনী কাঠামোতে একীভূত করে নেয়, যে বাহিনী স্বরাষ্ট্র বা প্রতিরক্ষা কোনো মন্ত্রণালয়ের অধীনস্থ ছিল না, যে বাহিনী গড়ে উঠেছিল ভিন্ন একটা দেশের সেনা কর্মকর্তাদের সংশ্লিষ্টতা ও তত্ত্বাবধানে, যে বাহিনী জনবলের বিরাট একটা অংশের সামরিক জীবনে শুরু হয়েছিল বিদেশি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে, এবং যে বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য ও বিবেচনাযোগ্য অভিযোগ ছিল। এত সবের পরেও কোনো ধরনের প্রকাশ্য তদন্ত বা জবাবদিহিতার মুখোমুখি না করেই এবং তার সদস্যদের মেধা, যোগ্যতা ও অতীত রাজনৈতিক সম্পৃক্ততায় সম্পর্কে জনমনে প্রশ্ন না থাকার পরেও রাষ্ট্রীয় সেনাবাহিনীর মতো সুশৃঙ্খল একটা বাহিনীতে একীভূত করা হয়। পরবর্তীকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের জীবন দিয়ে এটা প্রমাণ করে গেছেন যে এই সিদ্ধান্ত সঠিক ছিল না। জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় অভিযুক্ত সামরিক কর্মকর্তাদের মধ্যে অন্তত 4 জন ছিলেন রক্ষী বাহিনী থেকে আত্মীকরণ। এই ঘটনাবলীর আরেকটা কাকতালীয় দিক হল মেজর জেনারেল খালেদ মোশাররফ ঢাকার শেরেবাংলা নগরে সেনাবাহিনীর যে মিল ব্যারাকে নিহত হয়েছিলেন সেটি ছিল রক্ষী বাহিনীর প্রধান কার্যালয়। মাত্র কয়েকদিন আগে যা সেনাবাহিনীতে আত্মীকরণ হয়েছিল এবং যেখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটা ইউনিট অবস্থান করছিল। একটি রক্ষী বাহিনী ব্যাটালিয়ন যেটি 22 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট হয়েছিল সেটি 3 নভেম্বর 1975-এর অভ্যুত্থানে তার অধিনায়কের নির্দেশে অংশগ্রহণ করেছিল। 2 বছর পর বগুড়া সেনানিবাসেও শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিল। 48 ঘন্টার মতো সময় ধরে বিশৃঙ্খলায় জড়িয়ে থাকার কারণে এই ব্যাটালিয়নকে ডিসব্যান্ড করা হয় বা ভেঙে দেওয়া হয়। 6 অক্টোবরের মাত্র 4 সপ্তাহ পরে ব্রিগেডিয়ার নুরুজ্জামান ছাড়াও লেফটেন্যান্ট কর্নেল হাওলাদার, ক্যাপ্টেন দীপক প্রমুখ রক্ষী বাহিনীর কর্মকর্তা 1975-এর 3 নভেম্বর অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শেষোক্তজনই 4 নভেম্বর সাফায়েত জামিলের নেতৃত্বে বঙ্গভবনে ঢুকে মন্ত্রিসভার বৈঠকের মধ্যে প্রেসিডেন্ট খন্দকার মুস্তাফ আহমেদকে গুলি করতে উদ্যত হয়েছিলেন। 3 নভেম্বরের অসফল অভ্যুত্থানকে যে ভারতীয় সমর্থনপুষ্ট হিসেবে পরিচিত অর্জন করেছিল তার পেছনে প্রধান প্রমাণ হিসেবে কাজ করে ওই অভ্যুত্থানের রক্ষী বাহিনী থেকে সদ্য রূপান্তরিত সেনা পদাতিক ব্যাটালিয়নগুলোর অপারেশনাল উপস্থিতি। ঢাকার মিরপুর ও সাভারের অবস্থানকারী এরকম 5টি রূপান্তরিত ব্যাটালিয়নকে এই অভ্যুত্থানে সংশ্লিষ্ট করা হয়। সীমাহীন ক্ষমতার চর্চা ও মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতায় রক্ষী বাহিনীর অভ্যন্তরীণ নিয়মকানুন ও শান্তি শৃঙ্খলা অচিরেই ভেঙে পড়ে। পদমর্যাদার ক্ষেত্রে সাংগঠনিক দুর্বলতার কারণে এরা প্রায়ই নিজেদের মধ্যে কলহ ও সংঘর্ষে লিপ্ত হতো। এসবের মধ্যে ছিল উন্মুক্ততা, সেন্ট্রিকে আঘাত করা, কর্তব্য পালনে জুয়া খেলা, অধীনস্থদের সঙ্গে দুর্ব্যবহার করা ইত্যাদি। এভাবে জনগণের কাছে ভাবমূর্তি হারাবার সঙ্গে সঙ্গে রক্ষী বাহিনী থেকে সদস্যদের পালিয়ে যাওয়ার ঘটনাও দিনে দিনে বেড়ে চলছিল। রক্ষী বাহিনীর সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা পরে যুক্তি দেখিয়েছেন সর্বহারা পার্টি, গণবাহিনী ও মার্ক্সবাদী, লেলিনবাদী, নামধারী উগ্র বাম দলের নৈরাজ্য আর খুনোখুনি ঠেকাতে এই শক্তি প্রয়োগের দরকার ছিল। উগ্র বামপন্থীরা শাসক দলের কর্মী সমর্থকদের বেপরোয়াভাবে খুন করেছিল বলে তাদের অভিযোগ। বস্তুতপক্ষে এসব উগ্র বাম দল যত না শাসক দলের লোক মেরেছে তার চেয়ে অনেক বেশি বামপন্থীদের মেরেছে শাসক দল। এ ধরনের সকল ক্ষেত্রে দেখা যায় শাসক দলের প্রথম হত্যা শুরু করে। সর্বোপরি যদি শাসক দল গণতন্ত্রকে সম্মান প্রদর্শন করত, যদি আইনের প্রতি তাদের আনুগত্য থাকত, তাহলে বিরোধী দলের সশস্ত্র তৎপরতার বিকাশ তো দূরের কথা, জন্ম নিতে পারত না। মুজিব আমলে রক্ষী বাহিনী সহ অন্যান্য নির্যাতনকারী বাহিনীর কার্যকলাপের বিরুদ্ধে সাপ্তাহিক হলিডে ছিল বেশ সোচ্চার। হলিডেতে এক প্রতিবেদনে লেখা হয়, তুলনা করতে পছন্দ না করলেও এই বাহিনীর কাজের সঙ্গে অনেকেই ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ বা সিআরপির কাজের মিল খুঁজে পেয়েছে।
এই বাহিনী সন্ত্রাসবাদী আক্রমণ পশ্চিম বাংলার তৎপরতা চালিয়ে আসছে। রক্ষী বাহিনী নির্দয় নির্বিচার অপারেশন, যেখানে সংবেদনশীলতার লেশমাত্র নেই, তাকে সিআরপির সমগোত্রীয় বলে প্রতিপন্ন করেছে। ভারতীয় রক্ষী বাহিনীর মূর্তিমান সন্ত্রাস, একে গঠন করা হয়েছে জনগণকে দমনে, বিপ্লবী রাজনৈতিক উৎখাতকরণে এবং বাংলাদেশের শাসক গোষ্ঠী ও তার মুরব্বী ভারতের স্বার্থ রক্ষায় লাঠিয়ানের কাজ করতে। মুজিব শাসনামলে গণমাধ্যমের নিয়ন্ত্রণ যেসব কারণে সরকারের জন্য অপরিহার্য হয়ে উঠেছিল, তার মধ্যে একটি ছিল রক্ষী বাহিনীর কার্যক্রম। বস্তুত গণমাধ্যমকে মুক্ত অবস্থায় রেখে দিলে স্বাধীনতাকে কোনোভাবেই এতটা মুক্ত হস্তে তাদের কার্যক্রম চালাতে দেওয়া সম্ভব হতো না। রক্ষী বাহিনীর অবাধ ভূমিকার স্বার্থেই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল। এ কারণেই গণমাধ্যমের উপর রক্ষী বাহিনীরও আক্রোশ ছিল। ৭৪-এর ১৯শে মার্চ রক্ষী বাহিনী গণকণ্ঠের প্রেসের যন্ত্রপাতি খুলে নিয়ে যায়, যা ছিল গণমাধ্যমের প্রকাশনা বন্ধে ওই সময়কার এক অভিনব নজির। রক্ষী বাহিনী, মুজিব বাহিনী ও সমজাতীয় বাহিনীগুলোর হত্যা, সন্ত্রাস ও নির্যাতন সম্পর্কে দেশি বিদেশি পত্রিকায় বেশ কিছু রিপোর্ট ছাপা হয়েছিল। এসব রিপোর্ট ছাপার অপরাধে দেশের বহু দৈনিক ও সাপ্তাহিক পত্রপত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে কিংবা বন্ধ করে দিতে বাধ্য করা হয়েছে। বিদেশি অনেক সাংবাদিককেও অপদস্থ হতে হয়েছে। ১৯৭৫-এর মে মাসে রিডার্স ডাইজেস্টের এক প্রতিবেদন ছাপা হয়। সেখানে লেখা হয়, জনগণের মধ্যে শেখ এর জাদুকরী ইমেজ ক্রমশ হ্রাস পাচ্ছে। এই পটভূমিতে শেখের পদক্ষেপগুলো ক্রমে নির্দয় হচ্ছে। স্বাধীনতার পর থেকে এ যাবৎকাল পর্যন্ত অন্তত ২০০০ আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক নেতা ও কর্মী খুন হয়েছে। শেখ মুজিব দুটি বেসামরিক সংগঠনের উপর বিশেষভাবে নির্ভরশীল। একটি হচ্ছে তার ভাগ্নের নেতৃত্বাধীন ১,০০,০০০ সশস্ত্র একগুঁয়ে যুবকের সংগঠন যুবলীগ, এটি জাতীয় শুদ্ধি অভিযানে নিয়োজিত। অপরটি হচ্ছে মুজিব নিজস্ব নিরাপত্তা বাহিনী, নিষ্ঠুর রক্ষী বাহিনী। শেষোক্ত বাহিনীতে যে কোনো কারণে যখন তখন অত্যাধুনিক অস্ত্র উঁচিয়ে মিল কারখানায় প্রবেশ করে, শ্রমিক নেতাদের উপর খবরদারি করে, গ্রাম এলাকায় আকস্মিক কারফিউ জারি করে জনগণের মধ্যে সন্ত্রাসের রাজত্ব চালায়। এরা লোকজনকে জিজ্ঞাসাবাদ করার সময় নির্মম নির্যাতন চালিয়ে থাকে, যার পরিণতিতে এ যাবৎ বহু লোকের মৃত্যু হয়েছে বলে জানা যায়। তবে রক্ষী বাহিনীর শুধু নেতিবাচক অবদানই নয়, দু একটা ইতিবাচক ভূমিকাও ছিল। একটা মৌলিক অবদান বাংলাদেশের ইতিহাসে ইতিবাচক হিসেবে বিবেচনা হতে পারে। সেটা হচ্ছে পিটি প্যারেডের জন্য সামরিক কমান্ড সম্পৃক্ত শব্দাবলী, যা পাকিস্তান আমলে ইংরেজি এবং উর্দুতে ছিল, সেগুলোকে বাংলায় করা। যেমন অ্যাটেনশনের বদলে সোজা হও, স্ট্যান্ড ইজি এর বদলে আরামে দাঁড়াও। রক্ষী বাহিনীর নামে এই খুনি বাহিনীর সদস্যদের হাতে কত মানুষ গুম কিংবা খুন হয়েছে, তার সত্যিকার হিসাব কখনো হয়তো পাওয়া যাবে না। দ্বিতীয় পরিচ্ছেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭ খুন। প্রতিদিনের মতো ১৯৭৪ সালের ৪ এপ্রিলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল ও সূর্য সেন হলে রাত নেমেছিল। আর সব বাসিন্দার মতো রাতের ঘুম নেমে আসার কথা ছিল সূর্য সেন হলের ৬৩৫ ও ৬৪৮ নম্বর কক্ষের বাসিন্দাদের চোখেও। পার্থক্য শুধু এতটুকুই, এই দুই কক্ষের ৭ জন তরুণকে সেই দিনের মধ্যরাতে চিরদিনের মতো ঘুমিয়ে যেতে হয়েছিল এক শিহরণ জাগানো খবরের শিরোনাম হয়ে। ১০ থেকে ১৫ জন সশস্ত্র ছাত্রলীগ কর্মী ওই দুই কক্ষ থেকে ৭ জন ছাত্রকে ডেকে বাইরে এনে অস্ত্র তাক করে, হাত উঁচু করে ধরতে ধাক্কাতে ধাক্কাতে মহসিন হলের দিকে নিয়ে যায়। সেখানে টিভি রুমের সামনে করিডোরে তাদের হাত পা বেঁধে দাঁড় করানো হলো। এরপর রাতের আধারে স্ট্যানগানের হিংস্র গর্জনের প্রকম্পিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। একসঙ্গে ৭ ছাত্রের দেহ ঝাঁঝরা হয়ে গেল বুলেটের আঘাতে। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে এই বীভৎস হত্যাযজ্ঞের সংবাদ মুখে মুখে রাজধানীতে ছড়িয়ে পড়ে। এরপর ঢাকা শহরে ছাপিয়ে গোটা দেশ। আতঙ্ক তখন চারদিকে। সাধারণ শিক্ষার্থীরা ভীত সন্ত্রস্ত হয়ে হল ছাড়তে শুরু করে। রাতের বেলা ভৌতিক পরিবেশ। ৬ এপ্রিলের পত্রিকায় কালো রিডার্স হেডিংয়ে এই ঘটনাটা প্রধান শিরোনাম হয়। নিউ ইয়র্ক টাইমস সহ বিদেশি গণমাধ্যমগুলোর গুরুত্ব সহকারে সংবাদটি প্রকাশ করে। সেই রাতে সূর্য সেন হলের
35 নম্বর কক্ষে কয়েকজন ছাত্র গল্প করছিল। ওই কক্ষে ছিল নাজমুল হক কোহিনুর। রাত 1:25 সূর্যসেন হল থেকে প্রথম 2-3টা গুলির শব্দ পাওয়া যায়। এ সময় 10 থেকে 15 জন অস্ত্রধারী হলের ভেতরে ঢুকে সিঁড়ি বেয়ে 5ম তলায় উঠে আসে। প্রথমে তারা 634 নম্বর রুমের দরজা ধাক্কাধাক্কি করে কোহিনুর নাম ধরে ডাকতে থাকে। ওই কক্ষের ভেতর থেকে এক ছাত্রর পাশের কক্ষে যোগাযোগ করতে বলে। অস্ত্রধারীরা পাশের 635 নম্বর কক্ষের দরজা ধাক্কাতে শুরু করে। তারা কোহিনুরকে দরজা খুলতে বলে। কিছুক্ষণ এ অবস্থা চলতে থাকলে অপারগ হয়ে কোহিনুর ভেতর থেকে দরজা খুলে দেয়। অস্ত্রধারীরা তাদের হ্যান্ডস আপ বলতে থাকে। কোহিনুর সহ ওই কক্ষে তখন ছিল 4 জন। 4 জনের মাথার উপর হাত তুলে কক্ষ থেকে বের করা হয়। একই কায়দায় অস্ত্রধারীদের অন্য গ্রুপ 648 নম্বর কক্ষ থেকে আরও 3 জনকে বের করে নিয়ে আসে। এই 7 জনের দিকে অস্ত্র তাক করে সারিবদ্ধভাবে তাদেরকে হাঁটিয়ে 5ম তলা থেকে নিচে নামিয়ে আনা হয়। এ সময় কোহিনুর বিষয়টি আঁচ করতে পেরে তাকে প্রাণে না মারার জন্য কাকুতি মিনতি শুরু করে। 2 তলা পর্যন্ত নামার পর 215 নম্বর কক্ষের সামনে গিয়ে আরও এক ছাত্রের খোঁজ করে অস্ত্রধারীরা। ওই ছাত্র বিপদ বুঝতে পেরে জানালা ভেঙে 2 তলা থেকে নিচে লাফিয়ে পড়ে। ততক্ষণে অস্ত্রধারীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে যায়। ওই ছাত্রকে না পেয়ে অস্ত্রধারীরা জানালার কাছে গিয়ে দেখে কেউ দৌড়ে পালাচ্ছে। জানালা দিয়ে গুলি করা হয় তাকে, কিন্তু সে পালিয়ে যেতে সক্ষম হয়। 7 জন হতভাগ্য ছাত্রকে যখন সূর্যসেন হল থেকে মহসিন হলের মধ্যে নিয়ে যাওয়া হয় তখন রাত 2:04। মহসিন হলের টিভি রুমের সামনে করিডোরকে বদ্ধভূমি হিসেবে নির্বাচিত করে ওই 7 জনকে সেখানে দাঁড় করানো হয়। রাত 2:11 হতভাগ্য ওই ছাত্রদের লক্ষ্য করে ব্লাস্ট ফায়ার করা হয়। গুলিবিদ্ধ ওই ছাত্ররা লুটিয়ে পড়ে এবং ছটফট করতে করতে প্রাণ হারায়। রক্তে ভেসে যায় পুরো করিডোর। তাদের মৃত্যু নিশ্চিত হবার পর অস্ত্রধারীরা ফাঁকা গুলি ছুড়ে ত্রাসের রাজত্ব আরও বিস্তৃত করে। রাত 2:25 তারা ধীরে সুস্থে ঘটনাস্থল ত্যাগ করে। ভোর 4:55 পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যদি ঘটনাস্থল থেকে সামান্য দূরেই ছিল একটা পুলিশ ফাঁড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক প্রান্তে রাজধানীর পুলিশ কন্ট্রোল রুম। প্রায় 1 ঘন্টা ধরে অস্ত্রধারীদের এমন তৎপরতার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে হাজির হতে পারেনি। হত্যাকাণ্ডের প্রায় 2.5 ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বেশ কিছুদিন যাবৎ ছাত্রলীগ নেতা আওয়ামী লীগের দুর্নীতিবাজদের বিরুদ্ধে শুদ্ধি অভিযানের হুমকি দেওয়া হচ্ছিল। ছাত্রলীগের সভাপতি মনিরুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক শফিউল আলম প্রধান এই শুদ্ধি অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন। তাদের প্রতি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের আশীর্বাদ ছিল। যারা নিহত হন তারা ছিলেন শেখ ফজলুল হক মনির অনুসারী, কয়েকজন ছিলেন শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু। প্রধানমন্ত্রী শেখ মুজিব ওই সময় চিকিৎসার জন্য মস্কোতে ছিলেন। খুনিদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি করে শফিউল আলম প্রধানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে মিছিল হয়। নরকীয় হত্যাযজ্ঞের পর 3 দিন পর পুলিশ ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক শফিউল আলম প্রধান সহ 3 জনকে গ্রেফতার করে। অপর 2 জন হলেন কামরুজ্জামান ওরফে কামরুল এবং মাহমুদুর রহমান ওরফে বাচ্চু। পুলিশি তদন্তে বেরিয়ে আসে এই হত্যাযজ্ঞে শফিউল আলম প্রধান সরাসরি জড়িত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ওই নারকীয় ঘটনা ঘটে বলে পুলিশের তদন্তে বলা হয়। বছর 2 পর আব্দুর রাজ্জাক ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই মামলায় অন্যতম সাজাপ্রাপ্ত আসামি আব্বাস উদ্দিন আফসারিকে দেখতে পেয়ে ভৎসনা করে বলেছিলেন, হলের ভেতরে মারতে গেলি কেন? ওদের ড্যামরা ট্যামরা নিয়ে ফেলে দিয়ে আসলেই তো হতো। মুক্তিযুদ্ধের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই 7 মার্ডারের মতো আর কোনো ঘটনাই তৎকালীন সময়ে এমন চাঞ্চল্য সৃষ্টি করেনি। এই হত্যাকাণ্ডে নিয়ে দৈনিক ইত্তেফাকের সম্পাদকীয়তে লেখা হয়, মহসিন হলের কোণে বদ্ধভূমিতে 2 ইঞ্চি পুরো রক্তের চিহ্নও হয়তো 2-4 দিন পরে মুছিয়া যাইবে, কিন্তু যে জিনিসটার শত ঢাকাঢাকি আর চুনকামিও মুছবে না সেটা জাতির মুখে কলঙ্ক, প্রশাসনের কপালে কালিমা। কিন্তু তাতেই বা কার কি? অমত কতই ঘটিল, কতজনে কত কি বলিল। প্রশাসনের কাফেলা কি থামিয়া দাঁড়াইয়াছে, নাকি স্তব্ধ নিশ্চল হইয়া গিয়াছে মৃত্যুর মিছিল? আমরা সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করিতেছি, না জানার ভান করিতেছি। আমরা বধির না হইলেও বোবা, আমরা কিছু বলতে পারি না। কিন্তু অত দূরে কলিকাতায় বসিয়া আনন্দবাজার দেখিতেও পাইয়াছে, কিঞ্চিত বলিতেও পারিয়াছে।
সে বক্তব্য বড় ইঙ্গিতপূর্ণ। ইহা আমাদের আত্মবিনাশের অশুভ বার্তা বহন করে। গত শনিবারের উপসম্পাদকীয় স্তম্ভে আমরাও এই আসন্ন সর্বনাশের ইঙ্গিত দিয়া সংশ্লিষ্ট সকলের শুভবুদ্ধির কাছে আপিল জানাইয়াছিলাম, যেরূপ জানাইয়াছি 2 বছর যাবৎ। কিন্তু তাতে কি লাভ হইয়াছে? কার শুভবুদ্ধি আমরা জাগ্রত করিতে পারিয়াছি? এই যে গভর্নমেন্ট উইদিন গভর্নমেন্ট এর কালো ছায়া স্পষ্ট পরিদৃষ্ট হইতেছে, পারিয়াছে কি সরকার ও ক্ষমতাসীন দলকে সে সম্পর্কে সতর্ক সক্রিয় করিয়া তুলিতে? নাকি পারিয়াছে অস্ত্রের ভাষায় কথা বলে যারা ভাতৃরক্তের হাত রাঙায় তাদের নিবৃত্ত করতে? পারিয়াছে কি এই উপলব্ধ জাগৃত করিতে, যাহারা অস্ত্রের ভাষায় কথা বলে তাহারা নিজেরাও অস্ত্রের শিকারে পরিণত হয়? আমরা কিছুই করিতে পারি নাই। আমরা ব্যর্থ, আমাদের প্রশাসন ব্যর্থ। বোধ করি ইহা আমাদের সামগ্রিক জাতীয় ব্যর্থতারই কালিমামণ্ডিত চিত্র। বাংলাদেশ জুয়ারি প্রতিদিন প্রতি রাতে কত হত্যা, কত লুণ্ঠন, কত অগ্নিসংযোগ, কত শ্বেত সন্ত্রাস, কত মর্মান্তিক ঘটনাই তো ঘটিতেছে। এই বিশ্ববিদ্যালয় চত্বরেও গত 1 বছর সোয়া বছরের মধ্যে 4-5 বার বেআইনি অস্ত্রের প্রকাশ্য মহড়া হইয়াছে। সংঘটিত হইয়াছে সশস্ত্র আক্রমণ, পৈশাচিক হত্যাকাণ্ড, হলের পর হল লণ্ডভণ্ড হইয়াছে এবং অস্ত্রের মুখে হইয়াছে ব্যালট বাক্স ছিনতাই। প্রশাসন দুষ্কৃতকারীদের খুঁজিয়া বাহির করার দৃঢ় সংকল্প বারবার প্রকাশ করিয়াছে। পূর্ণ শান্তি নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দান করিয়াছে। বেআইনি অস্ত্র উদ্ধার ও শ্বেত সন্ত্রাস বন্ধ করার বজ্র কঠোর সংকল্প পুনঃ ঘোষণা করিয়াছে এবং তজ্জন্য স্পেশাল পাওয়ারও হাতে লইয়াছে। কিন্তু কি তার ফলাফল? নির্দ্বিধায় বলা যাইতে পারে এতটুকু ফল অর্জিত হয় নাই, বরঞ্চ পরিস্থিতির দিন দিন দ্রুত অবনতি ঘটিয়েছে। ডক্টর মাজারুল হকের আলোড়ন সৃষ্টিকারী উক্তিটি পুনরাবৃত্তি করিয়া বলা যাইতে পারে, আমরা প্রতিদিন তীব্র বেগে এগিয়া চলেছি রসাতলে। মহাসমুদ্রের কোথায় যেন একটা বিরাট পানির পাক সৃষ্টি হইয়াছে। সেই পাক আমাদের দ্রুত বেগে টানিয়া লইয়া যাইতেছে ডুবাইয়া মারতে। আমরা অসহায়ভাবে ধ্বংসের সেই দনিবার আকর্ষণে ধাইয়া চলিয়াছি, যেন আমাদের আর কোনো ভরসাই অবশিষ্ট নাই। আমরা যে সমগ্র জাতি সেই মহাসমুদ্রের পাকের টানে ধাইয়া চলিতে আত্মচিৎকার করিয়া বলিতেছি, বাঁচাও বাঁচাও। কে শুনে কার কথা? আইনের দেবী নাকি অন্ধ? তিনি কারো চেহারা দেখিতে পান না? আইন শৃঙ্খলা ও শান্তির নিরাপত্তা রক্ষার সুমহান দায়িত্ব যারা বহন করে, তাদেরও মুখ চিনিয়া আইন প্রয়োগ করিতে গেলে চলে না। আইনের দণ্ড প্রয়োগের পথে কোনো দ্বিধাদ্বন্দ্ব, কোনো বাছবিচার আসিয়া দাঁড়াইলে আইনের ব্যর্থতা সেখানে অনিবার্য। প্রশাসন আজ আত্মজিজ্ঞাসা করুন, পরিপূর্ণ সততা সহকারে নিজেকে প্রশ্ন করুন, আমাদের এই যে লজ্জাকর নিদারুণ ব্যর্থতা, এর কারণ কি আইন প্রয়োগের ক্ষেত্রে আমাদের দ্বিধাদ্বন্দ্ব, পক্ষপাতিত্ব, অন্যায় হস্তক্ষেপ ও নির্লজ্জ আত্মপ্রবঞ্চনাই নয়? যদি নিজেকে প্রশ্ন করার মতো এতটুকু সততা ও সৎসাহস তাহারা দেখাইতে পারেন, তবে প্রশ্নের সদুত্তর পাইবেন। উহারের মধ্যেই পাইবেন শুধু শান্তি প্রতিষ্ঠান নয়, শুধু শ্বেত সন্ত্রাস নির্মূল করার জন্য নয়, সামগ্রিক জাতীয় আত্মবিনাশের মুখ হইতে ফিরিবার ও ফিরাইবার পথ নির্দেশ। আর যদি প্রশাসন সেই সৎসাহস, সততা ও সত্যনিষ্ঠা দেখিতে না পারে, তবে তারা জানিয়া রাখুন, যাহা চলিতেছে ইহার কোনো শেষ নাই এবং যে পয়েন্ট অফ নো রিটার্নের দিকে দেশ ও জাতি ধাবিত হইতেছে, সেখান হইতে কোনো প্রত্যাবর্তন নাই। দ্রুত বিচারের কাজ শুরু হয়। শেখ মুজিবুরের শাসনামলে বিচারের অভিযুক্তদের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়, কিন্তু 75-এর পরপরেই এই সকল মৃত্যুদণ্ড আর কার্যকর হয়নি। হত্যা মামলায় বিচার চলাকালে ছাত্রলীগের তৎকালীন সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিবৃতি দিয়ে শফিউল আলম প্রধানের পক্ষে নেন। পুরো মুজিব শাসনামলের কেবল এই একটিমাত্র হত্যাকাণ্ড তদন্ত ও বিচারের আওতায় এবং তার সব খবর সংবাদ মাধ্যমে এসেছিল। শফিউল আলম প্রধানের গ্রেপ্তারের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিছিল বের হলে তাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা গ্রেনেড ছুঁড়ে মারে। মহসিন হলে 7 ছাত্রলীগ কর্মী খুনের কয়েক মাস আগে 1973 সালের 6 সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একই সঙ্গে আসাদ, শহীদ, মিন্টু ও মুশতাক নামে 4 যুবককে হত্যা করা হয়েছিল।
এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হলেও ছাত্রলীগ কর্মী ছিল। এই ঘটনা ছিল মুজিব বাহিনীর উপদলীয় কোন্দলের জের। এই তরুণরা তখন খুন হন শামসুন্নাহর হলের পার্শ্ববর্তী শিক্ষকদের আবাসিক এলাকায়। এই ঘটনায় 4 জন মারা গেলেও ইদ্রিস নামে একজন আহত অবস্থায় বেঁচে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর বি ওয়ালিউর রহমানের স্ত্রী বিলকিস রহমান, যিনি তখন দ্য মর্নিং নিউজ পত্রিকায় কাজ করতেন, তিনি ছিলেন উল্লেখিত ঘটনার একজন প্রত্যক্ষদর্শী। 1973 সালে সেপ্টেম্বরের এ বিষয়ে পত্রিকায় মতামত প্রকাশের কারণে সরকারি চাপে তিনি মর্নিং নিউজ থেকে চাকরিচ্যুত হয়েছিলেন। তবে 1973 সালে সেপ্টেম্বরের সেই রাতে হত্যাকাণ্ডের ঘটনায় বেঁচে যাওয়া আহত ইদ্রিসের জবানিতে মর্নিং নিউজের এই হত্যাকাণ্ডের নায়কদের সম্পর্কে ইঙ্গিতপূর্ণ অনেক তথ্য প্রকাশ হয়ে পড়লে সে সময় রাজনৈতিকভাবে প্রভাবশালী অনেকের জন্য বিব্রতকর হয়ে ওঠে। অধ্যায় ছাত্রলীগের ভাঙ্গন ও জাসদের জন্ম। 1. মুক্তিযুদ্ধের আগে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ ছিল একটি রাজনৈতিকভাবে উদ্দীপ্ত, সুসংগঠিত ও বুদ্ধিদীপ্ত সংগঠন। সংগঠন ছিল দুটি প্রধান কর্তৃত্বের ধারা। একটি ধারার নেতৃত্বে ছিলেন শেখ মুজিবের বোনের ছেলে শেখ ফজলুল হক মনি, আরেক ধারার নেতৃত্বে ছিলেন সিরাজুল আলম খান। এই দুজনের মধ্যে ছিল শত্রুতা। এই শত্রুতাতেই পরে আওয়ামী লীগের রাজনীতিতে নতুন মেরুকরণের তৈরি করেছিল, যার প্রভাবে হয়েছিল ছাত্রলীগ বিভাজন ও জাসদের উত্থান। শেখ মুজিবের কাল্ট তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল সিরাজুল আলম খান। তিনি ছিলেন শেখ মুজিবের সবচেয়ে আস্থাভাজন শিষ্য। এটাই ছিল সিরাজুল আলম খানের ক্ষমতার ভিত্তি। জাসদের উত্থানের মাধ্যমে দুজনের ছাড়াছাড়ি হয়ে যাওয়া দুজনেই দুর্বল হয়ে পড়েন। সিরাজুল আলম খান ছাত্রলীগের ভেতরে 1963 সালে আব্দুর রাজ্জাক ও কাজী আরিফকে নিয়ে একটা গোপন উপদল বা সেল তৈরি করেন। এই উপদলের সদস্যরা আঙ্গুল কেটে রক্ত ছুঁয়ে শপথ নেন, যতদিন পর্যন্ত পূর্ব বাংলা স্বাধীন না হবে ততদিন তারা ব্যক্তিগত কোনো সুযোগ সুবিধার পেছনে ছুটবেন না, এমনকি বিয়েও করবেন না। এই উপদলটির নাম দেওয়া হয় স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ। বিপ্লবী বাংলা নামে তারা অনিয়মিত একটা বুলেটিন বের করতেন। এই সেলটি পরবর্তীকালে আরও শক্তিশালী ও সংহত হয়ে স্বাধীনতার পরে জাসদ নামে আত্মপ্রকাশ করে। বিপ্লবী পরিষদ অত্যন্ত সচেতনভাবে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটিগুলোতে সাধারণ সম্পাদকের পদটি নিজেদের আয়ত্তে রাখার চেষ্টা করত। ছাত্রলীগের যেসব কর্মী সিরাজুল আলম খানের অনুগত ছিলেন, তারা এ সময় উপদলটির মাধ্যমে সমাজতন্ত্রের সঙ্গে পরিচিত হতে থাকেন। আশ্চর্যজনকভাবে তখনও তাদের মূল দর্শন ছিল বাঙালি জাতীয়তাবাদ। অগ্নিযুগের বিপ্লবী বাঘা যতীন, সূর্য সেন, প্রীতিলতা এবং পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামী সুভাষ বোস ছিল তাদের আদর্শ। পাশাপাশি তারা চে গুয়েভারা, ফিদেল কাস্ত্রোকেও আইডল মনে করতে থাকেন। এই উপদলটি দৃঢ়ভাবে বিশ্বাস করত শেখ মুজিবের নেতৃত্বেই বাংলাদেশের সমাজতান্ত্রিক উত্তরণ হবে। ছাত্রলীগের ভেতরে তারা স্বাধীনতা ও সমাজতন্ত্র মিলিয়ে একটা অগোছালো রাজনৈতিক প্রচার শুরু করেন এবং সাথে সাথে তারা দলের মধ্যেই শেখ মনির গ্রুপের আক্রমণের লক্ষ্যে পরিণত হন। ছাত্রলীগের শেখ মনির পন্থী নেতা নূরে আলম সিদ্দিকী ও তার অনুসারীরা সিরাজুল হক আলমপন্থী বা স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদকে উদ্দেশ্য করে একটা ব্যঙ্গাত্মক স্লোগান দিতেন, হো হো মাও মাও, চীনে যাও ব্যাং খাও। সিরাজপন্থীরা উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের দুই নেতা জিন্নাহ ও গান্ধীকে নিয়ে ঠাট্টা তামাশা করতেন। তারা স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম করার উদাহরণের জন্য সুভাষ বোসকে তারা পছন্দ করতেন। এছাড়া প্রথাগত কমিউনিস্ট পার্টিগুলোর বলয়ের বাইরে গিয়ে একটা বিপ্লব ঘটিয়ে ফেলার জন্য ফিদেল কাস্ত্রো ও চে গুয়েভারার প্রতি এই উপদলের আলাদা রকমের সমীহ ছিল। কারণ ফিদেল মূলত ছিলেন একজন ভারতীয়বাদী এবং ফিদেলের মতো জাতীয়তাবাদী লড়াই থেকে সমাজতান্ত্রিক উত্তরণ ঘটিয়ে ফেলা যাবে এমন একটা ধারণা হয়তো তাদের আপ্লুত করেছিল। সিরাজুল আলম খান তার অনুসারী ও ভক্তদের কাছে হয়ে উঠলেন বাংলার কাস্ত্রো। অবশ্য সিরাজুল আলম খানের এই উপাধির জন্য মূল কৃতিত্ব শেখ মুজিবেরই। তিনি একবার এক সংবাদ সম্মেলনে সিরাজুল আলম খানকে দেখিয়ে বলেছিলেন, এই হলো আমার কাস্ত্রো। জাসদের নেতাকর্মীদের চিন্তার এক ধরনের তারুণ্যের রোমান্টিক বিপ্লবী ভাবনা ছিল, কিন্তু কোনো গভীর চিন্তাশীলতা ছিল না।
মুক্তিযুদ্ধে অংশ নেওয়া তরুণদের মধ্যে সমাজকে বদলে দেওয়ার প্রবল উচ্চ আশা জন্ম নিয়েছিল। 9 মাসের প্রত্যক্ষ সশস্ত্র সংগ্রামে জয়ী হয়ে একটা স্বাধীন দেশ লাভেই তাদের সেই আশঙ্কা স্থিমিত হবার নয়। আওয়ামী লীগের নেতৃত্ব সেটা বুঝতে ব্যর্থ হচ্ছিল এবং সংগঠনে এই উচ্চাকাঙ্ক্ষী তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করার মতো প্রয়োজনীয় সংস্কারের কথা কেউ চিন্তাও করেনি। 1972 ফেব্রুয়ারির 5 থেকে 7 তারিখ অনুষ্ঠিত ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির এক সভায় একটি প্রস্তাবে শ্রেণী সংগ্রামকে তীব্রতর করে সামাজিক বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় ঘোষণা করা হয়। 19 থেকে 22 মার্চ 4 দিনব্যাপী ছাত্রলীগের বর্ধিত সভায় বিভিন্ন জেলা প্রতিনিধিদের উপস্থিতিতে প্রস্তাবটি অনুমোদিত হয়। শ্রেণী সংগ্রামের তত্ত্ব একটি ছাত্র সংগঠনে আলোচিত হওয়া দেখে এটা বুঝে নিতে অসুবিধা হয় না যে সমাজতন্ত্রের ধারণা তাদের কত গভীরভাবে আপ্লুত করেছিল। এরপরে 72-এর 26 মার্চে রেডিও ও টেলিভিশনের ভাষণে শেখ মুজিব বৈজ্ঞানিক সমাজতন্ত্রের অর্থনৈতিক ব্যবস্থা প্রণয়নের ঘোষণা দেন। তারপর থেকে সিরাজপন্থীরা তাদের রাজনৈতিক স্লোগানে ও প্রচারণায় আমরা লড়ছি সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য ব্যাপকভাবে ব্যবহার শুরু করে। এই সময়ে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের আরেক নেতা আব্দুর রাজ্জাকের সাথে সিরাজুল আলম খানের প্রকাশ্য বিরোধ শুরু হয়। আব্দুর রাজ্জাক দলের ভেতরে এই অতি বাম প্রবণতার বিরুদ্ধে অবস্থান নেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু শেখ মুজিবকে আজীবন সদস্য পদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে 72-এর 7 মে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। শেখ মুজিবুরের উপস্থিতিতে সেখানে ছাত্রলীগের 2 গ্রুপ পাল্টাপাল্টি স্লোগান দেয়। সিরাজপন্থীদের স্লোগান ছিল সমাজতন্ত্রের ভিত্তি কি, মার্ক্সবাদ মার্ক্সবাদ, কৃষিরাজ শ্রমিকরাজ কায়েম করো কায়েম করো, কমরেড শেখ মুজিব লাল সালাম লাল সালাম। অন্য গ্রুপটি স্লোগান দেয় শেখ মুজিবের মতবাদ গণতান্ত্রিক সমাজবাদ, কৃষক শ্রমিক গণরাজ কায়েম করো, জাতির পিতা শেখ মুজিব লও সালাম ইত্যাদি। শেখ মুজিবের নিজেরও লাল সালাম বা মার্ক্সবাদ ধরনের বিপ্লবী স্লোগানের তীব্র আপত্তি ছিল। এক গ্রুপ শেখ মুজিবকে লাল সালাম, আরেক গ্রুপ শেখ মুজিবকে লক্ষ্য করে লও সালাম বলতো। লাল সালামওয়ালারা সংখ্যাগরিষ্ঠ হলেও লাল সালামে শেখ মুজিব আগ্রহী ছিলেন না। কোন সালামের প্রতি শেখ মুজিবুরের চূড়ান্ত পক্ষপাত ছিল সেটা অবশ্য কিছুদিন পরে নির্ধারিত হয়ে যায়। 2. ছাত্রলীগের এই 2 পরস্পর বিরোধী গ্রুপ 1972-এর 21 থেকে 23 জুলাই কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা দেয়। সিরাজপন্থী গ্রুপের সম্মেলন হবে পল্টন ময়দানে, অপর গ্রুপটার হবে সোহরাওয়ার্দী উদ্যানে। উভয় গ্রুপেই পোস্টার জানায় শেখ মুজিবুর রহমান তাদের সম্মেলন উদ্বোধন করবেন। 20 জুলাই রাত পর্যন্ত সিরাজপন্থীরা আশা করেছিল শেখ মুজিব তাদের সম্মেলনটি উদ্বোধন করবেন অথবা কোনো তিথি যাবেন না। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেখ মুজিব 21 জুলাই সকালে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে হাজির হন। যদিও তিনি জানতেন ছাত্রলীগের 90% কর্মী সমর্থক পল্টনের সম্মেলনটির সঙ্গে একাত্ম, ছাত্রলীগ আনুষ্ঠানিকভাবে বিভক্ত হয়ে গেল। এটা পরিষ্কার হয়ে গেল যে উজ্জীবিত বামপন্থীদের সাথে শেখ মুজিব নেই, থাকার কথাও নয়। কারণ শেখ মুজিব কখনো বামপন্থী ছিল না। ছাত্রলীগ বিভক্ত হয়ে গেলেও একটা আলাদা রাজনৈতিক দল তখনও তৈরি হয়নি। আব্দুর রাজ্জাক এই বামপন্থী গ্রুপের সঙ্গে সম্পর্কের ইতি টানায় সংকট তৈরি করেছিল। কারণ তাকে সভাপতি করে নতুন রাজনৈতিক দল গঠন করার একটা পরিকল্পনা ছিল। ন্যাপ নেতা আলিম আল রাজিকে নিয়ে আলোচনা হয়েছিল প্রস্তাবিত দলের সম্ভাব্য সভাপতি হিসেবে। তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত যোগাযোগ ফলপ্রসূ হয়নি। ঠিক সেই সময় দৃশ্যপটে আবির্ভূত হলেন মেজর অবসরপ্রাপ্ত আফজাল জলিল। জলিল মুক্তিযুদ্ধের সময় ছিলেন কনিষ্ঠতম মেজর। তিনি 9 নম্বর সেক্টরের অধিনায়ক ছিলেন। জলিল তখন সেনাবাহিনী থেকে পদত্যাগ করে নির্দিষ্ট কিছু না করে ইতস্তত ঘুরে বেড়াচ্ছিল। জলিলকে নতুন রাজনৈতিক দলের সভাপতি পদ গ্রহণ করতে বলা হলে তিনি এই প্রস্তাব গ্রহণ করেন। মেজর জলিল হন নতুন দলের সভাপতি আর আসমা আব্দুর রব সাধারণ সম্পাদক। দলের নামকরণ করা হয় জাতীয় সমাজতান্ত্রিক দল বা সংক্ষেপে জাসদ। জার্মান নেতা হিটলারের নাজির দল ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি এর সাথে জাসদের নামে কিছুটা মিল থাকায় দলটিকে প্রথম থেকেই সমালোচিত হতে হয়। মেজর জলিল রাজনৈতিক লোক ছিলেন না,
রাজনীতির পরিভাষাও বুঝতেন না। তবে দেশের গরিব মানুষের জন্য কিছু একটা করার ইচ্ছা ছিল তার। তিনি উচ্চ শিক্ষিত ছিলেন। পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় তিনি ইতিহাস শাস্ত্রে এমএ ডিগ্রি লাভ করেন। 1972 সালের 13 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে জাসদের পক্ষ থেকে প্রথম সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 17 নম্বর ঢাকার বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ দিকের চত্বরে জাসদের প্রথম জনসভা অনুষ্ঠিত হয়। সভায় জলিল ও রব দুর্নীতি, ষড়যন্ত্র ও গুপ্ত হত্যার অভিযোগ এনে সরকারের কঠোর সমালোচনা করেন। জাসদের প্রথম কাউন্সিল অধিবেশন 72 এর 23 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। প্রথম পূর্ণাঙ্গ জাতীয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় 1973 সালের 11 থেকে 13 মে পল্টন ময়দানে। সম্মেলনে 54 সদস্যের একটি জাতীয় কমিটি নির্বাচিত হয়। একটি পদে কারো নাম ঘোষণা না করে ফাঁকা রাখা হয়। কথিত আছে সেই পদে কর্নেল তাহের যোগ দেবেন। এজন্যই তা ফাঁকা রাখা হয়েছিল। কর্নেল তাহের সামরিক বাহিনীর চাকরি ঠিক তখনই ছাড়তে রাজি ছিলেন না। পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবার আগেই জাসদ 1973 7 মার্চে সাধারণ নির্বাচনে অংশ নেয়। নির্বাচনী প্রতীক হিসেবে তাদের প্রথম পছন্দ ছিল নৌকা আর দ্বিতীয়টি ছিল মশাল। আওয়ামী লীগ ছাড়া একমাত্র জাসদেই 300 আসনে প্রার্থী দেয়। ভোলায় জাসদের শক্তিশালী প্রার্থী ছিলেন ডাক্তার আজহার উদ্দিন। তিনি 70-এর নির্বাচনেও বিজয়ী হয়েছিলেন। ওই একই আসনে শেখ মুজিব মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেবার আগের দিন আওয়ামী লীগের গুন্ডারা ডাক্তার আজহার উদ্দিনকে অপহরণ করে, ফলে তিনি মনোনয়নপত্র জমা দিতে পারেননি। ওই আসনে শেখ মুজিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন পিনাকি ভট্টাচার্যের লেখা স্বাধীনতা উত্তর বাংলাদেশের 8ম খণ্ড। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন। তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।